আসসালামু আলাইকুম। সবাইকে বিসিএস ফ্রন্টিসের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে জুলাই 22, 2026 আমরা পড়ছি ডেইলি স্টার। তো ১ম এই লক্ষ্য করেন যে মিজেলস হচ্ছে রেইজেস অন এ মাইল্ড ভ্যাকসিনেশন গ্যাপ। তো ভ্যাকসিন সংকটের ফলে মিজেল যে হচ্ছে আপনার সংক্রমণ যেটি বৃদ্ধি পেয়েছিল, সেটি এখনো হচ্ছে আপনার অনুকূলে আসেনি। এখনো এই সংক্রমণের তীব্রতা দেখা যাচ্ছে। তো এই বিষয়টি হচ্ছে এখানে এসেছে। তো আপনারা জানেন যে গত সরকারের সময় হচ্ছে দেশে হচ্ছে আপনার মিজেলসের যে ভ্যাকসিন সেটির সংকট তৈরি হয়েছিল এবং স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে খুব দ্রুত কোনো সিদ্ধান্ত নেওয়া যায়নি। যার ফলে হচ্ছে অনেক শিশু কিন্তু হচ্ছে আপনার টিকার হচ্ছে আ থেকে বঞ্চিত হয়েছিল। ফলে কিন্তু এখন মিজেলস হচ্ছে বেড়ে গিয়েছে। তো আপনি একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন যে মিজেলসের হচ্ছে এগেইনস্ট হচ্ছে আমরা কোন টিকা হচ্ছে ব্যবহার করে থাকি। তারপর দেখেন যে এখানে একটা ওয়ার্ড আছে ব্লেজ, এর মানে হচ্ছে বার্নিং হচ্ছে স্ট্রংলি, এটা একটা অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে আপনারা মনে রাখতে পারেন। এরপর দেখেন যে স্ক্রুটিনি, জামাত এমপি আন্ডার স্ক্রুটিনি অ্যাজ ক্লিপস গো ভাইরাল। তো সাতক্ষীরা সম্ভবত ৪ আসনের এমপি মহোদয় যে হচ্ছে নজরুল ইসলাম, তিনি হচ্ছে একজন মুক্তিযোদ্ধা। তো রিসেন্টলি দেখতে পেয়েছি যে ওনাকে নিয়ে প্রচুর আ ক্লিপ হচ্ছে আসছে, আমার সামনেও এসেছে। তো এখনো বিষয়টা হচ্ছে আমি জানি না। সো জামাত বলছে যে তারা খুব কেয়ারফুলি হচ্ছে ওনাকে অবজারভেশন এ রেখেছে এবং তারপরে হচ্ছে তারা সিদ্ধান্ত নেবে। স্ক্রুটনি, এই ওয়ার্ডটা হচ্ছে আপনাদেরকে মনে রাখতে হবে। এটি মানে হচ্ছে কেয়ারফুল হচ্ছে এক্সামিনেশন, এটা একটা নাউন। সো এটা হচ্ছে আপনারা মনে রাখবেন। তারপর একটা বিষয় একটু পড়ি, সেটা হচ্ছে অ্যাওয়ারনেস কি টু প্রিভেন্টিং বার্ন ইনজুরিস। তো আসলে সচেতনতা শুধুমাত্র যে বার্ন ইনজুরি ক্ষেত্রে হচ্ছে আপনার প্রভাব রাখবে এরকম না। সচেতনতা আমাদের প্রতিটা ক্ষেত্রেই হচ্ছে প্রয়োজন। যেকোনো বিষয়ে আপনি যদি আগে থেকে সচেতন থাকেন, তবে এই যে সমস্যাটা বা যে অবস্ট্যাকলটা আপনি ফেস করবেন, সেটির যে ক্ষতি সেটি অনেকাংশেই হচ্ছে আপনি নিরূপণ হচ্ছে করতে পারবেন। তারপর দেখেন যে ইলেকশন কমিশন টু প্রপোজ টাফার রুলস ফর লোকাল পোস্ট। সম্ভবত রিসেন্টলি হচ্ছে আপনার স্থানীয় হচ্ছে নির্বাচন হবে। তো ইলেকশন কমিশন হচ্ছে আপনার সাজেস্ট করছে একটু কঠিন, আরও কঠিন নিয়ম। এখানে কিছু কি প্রপোজাল আছে, আপনারা জাস্ট একবার মনে দেখে রাখতে পারেন। যে প্রথমত হচ্ছে আপনার যে আর্ম ফোর্স রয়েছে সেটি হচ্ছে আপনার স্ট্রিক্টলি হচ্ছে এমপ্লয় করা হবে। তারপরে হচ্ছে যাদের ডুয়াল সিটিজেন রয়েছে, শিপ রয়েছে, তাদেরকে কিন্তু আপনার হচ্ছে আ এই যে আপনার হচ্ছে ডিসকোয়ালিফাই করা হবে। এইসব হচ্ছে বিষয় এখানে রয়েছে। তো কমিশন ফাইনালাইজেস রিকমেন্ডেশন ফর সাবমিশন টু লোকাল গভর্নমেন্ট ডিভিশন। তারপরে দেখেন যে আইসিটি জাজেস লাইকলি টু ইন্সপেক্ট মানে হচ্ছে পরিদর্শন করবে আয়নাঘর সাইট। তো আইসিটি মানে ইন্টারন্যাশনাল কোর্ট অফ ট্রাইব্যুনাল। এটি কত সালে গঠিত হয়েছিল একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তো ওখানে যারা বিচারকগণ রয়েছে তারা আয়নাঘর যে সাইটগুলো রয়েছে, আপনার আয়নাঘর মানে হচ্ছে আপনার গোপন কারাগার। তো এই যে এই জায়গাগুলো হচ্ছে তারা আ পরিদর্শন করবে। তারপরে হচ্ছে যারা আসামি রয়েছে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবে। এরপর লক্ষ্য করবেন যে জুলাই অ্যাসপিরেশন বিট্রেড, ওল্ড অর্ডার রিটার্নস, সে স্পিকার অ্যাট ইভেন্ট মার্কিং দ্য আপরাইজিং সেকেন্ড অ্যানিভার্সারি। তো আপনারা জানেন যে আমাদের জুলাই মাস চলছে। তো এই যে জুলাই মাস, এটা আমাদের জন্য অত্যন্ত আ গুরুত্বপূর্ণ একটা মাস। যেহেতু ২০২৪ সালের হচ্ছে এই ১৬ই জুলাই হচ্ছে আবু সাঈদের প্রাণের মধ্যে দিয়ে কিন্তু হচ্ছে আমাদের এই যে নতুন যে বাংলাদেশ সেটির যাত্রা শুরু হয়েছিল। তো একটা বিষয় একটু লক্ষ্য করবেন যে জুলাই অ্যাসপিরেশন, বিট্রেড। তো জুলাই অ্যাসপিরেশন বলতে আমরা আসলে কি বুঝি? জুলাই অ্যাসপিরেশন এর মেইন রিজন ছিল যে আমরা আসলে সমাজে যে ইকুয়ালিটি রয়েছে সেটি আমরা হচ্ছে আপনার প্রিভেন্ট করব। আমরা চেয়েছিলাম আমাদের যে রাষ্ট্র ব্যবস্থা আছে সেটিতে কিছু কাঠামোগত এবং হচ্ছে পরিবর্তন হচ্ছে আমরা দেখব। কিন্তু আসলে যেটা হয়েছে সেটা আসলে দেখা যাচ্ছে যে আমরা আসলে ভেবেছিলাম যে পরিবর্তনগুলো খুব তাড়াতাড়ি আমরা হচ্ছে হয়তো পাবো। কিন্তু এখন সেটা একটু ডিলে হচ্ছে। তো এখানে একজন বিশ্লেষক তিনি বলছেন যে জুলাই যে অ্যাসপিরেশন আছে আ সেটির সাথে প্রতারণা করা হয়েছে এবং পুরনো যে ব্যবস্থায় আমরা ছিলাম সেখানে আমরা ফিরে যাচ্ছি। তো এই বিষয়টাই হচ্ছে একেকজন একেক রকম হচ্ছে মত দিবে। যাই হোক, এরপর দেখি যে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে রাশিয়া হচ্ছে রিসেন্টলি আপনার একটা মিলিটারি সাইট হচ্ছে আপনার হিট করেছে। যেটা হচ্ছে ওরসি পোর্টে। তো দেখেন সেখানে হিট করার পর কি হয়েছিল? সেখানে দেখা যাচ্ছে যে তারা ক্যাপচারস ভিলেজ ইন ইউক্রেন খারকিভ। ইউএন সিগন্যালস মেজর রাইজ ইন সিভিলিয়ান ডেথ অ্যান্ড ইনজুরিস। তো ইউনাইটেড নেশন বলছে যে এই যে রাশিয়ার নতুন যে এগ্রেসিভ মনোভাব, এটি আসলে হচ্ছে সিভিলিয়ানদের জন্য একটা হুমকি তৈরি করছে এবং সিভিলিয়ান যে ইনজুরি বা ডেথের যে নাম্বার সেটা হচ্ছে বৃদ্ধি পাচ্ছে। তো এই বিষয়টি এখানে এসেছে। এই ইনফোটা আপনারা মনে রাখতে পারেন।
আর এই যে রাশিয়া হচ্ছে আপনার কত সালে হচ্ছে ক্রিমিয়া দখল করে? এটা একটু কমেন্ট সেকশনে হচ্ছে জানিয়ে দিন। তো বিভিন্ন সময় কিন্তু এগুলা পরীক্ষায় প্রশ্ন আসে। আফ্রিকা টপস এশিয়া ইন হাঙ্গার ক্রাইসিস। তো আফ্রিকাও সবসময় আসলে আ মানে দুর্ভিক্ষ বা খাদ্য সংকট নিয়ে কিন্তু সংকটের মধ্যে ছিল এবং এটি খুবই কমন মানে হচ্ছে সবসময় এরকমটাই হয়ে এসেছে। তো এশিয়া থেকে আফ্রিকায় হাঙ্গার ক্রাইসিস বেশি এবং ইভেন ওয়ার্নস হচ্ছে যে গ্রোইং নাম্বার অফ আফ্রিকান ফেস আন্ডার নোরিশমেন্ট। তো যেখানে মানুষজন হচ্ছে পর্যাপ্ত খাবার পাচ্ছে না, সেখানে আসলে তাদের কিন্তু যারা বাচ্চা বা সন্তানরা রয়েছে, তারা কিন্তু অবশ্যই হচ্ছে আপনার এই যে আন্ডার নারিশমেন্ট এটা কিন্তু আসলে ফেস করে। মানে প্রপার নিউট্রিশন কিন্তু হচ্ছে তারা পায় না। যেটা কিন্তু আমাদের ছোটবেলায় একটা বাচ্চার জন্য প্রপার হচ্ছে আপনার ভিটামিন তারপরে যে খাবারের যে পরিমাণ সেটি কিন্তু ভালো হলে তার কিন্তু যে ব্রেনের যে বৃদ্ধি ও বিকাশ রয়েছে সেটিও সঠিকভাবে হয়। এরপর দেখেন যে এডিটোরিয়াল অংশে একটা বিষয় এসেছে যে ডোন্ট বার্ডেন কিডস উইথ এন্ট্রান্স এক্সাম। তো অ্যাডমিশন টেস্ট কুড রিভাইভ কোচিং বিজনেস অ্যান্ড ইনক্রিজ ইনইকুয়ালিটি। তো ব্যাপারটা হচ্ছে যে আসলে আমাদের যে এন্ট্রান্স এক্সাম সিস্টেম রয়েছে এবং আমরা যে জব প্রিপারেশন নিয়ে থাকি, এখানে আসলে কিছুটা ডিসক্রিমিনেশন বলা যাবে। এখানে আসলে আপনার হচ্ছে প্রতিভার হচ্ছে প্রবার হচ্ছে হয় না কিন্তু জাজমেন্টটা হয় না। তো দেশের একটা বড় অংশ কিন্তু যেহেতু দেশে হচ্ছে জবের হচ্ছে পরিমাণ কম রয়েছে এবং পাবলিক ইউনিভার্সিটিগুলাতেও কিন্তু সিটের পর্যাপ্ত পরিমাণ সংখ্যা কিন্তু নেই। যার কারণে কিন্তু আপনার হচ্ছে এই যে সিস্টেমের মধ্যে অনেক বাচ্চারা কিন্তু নিজেদেরকে অ্যাডাপ্ট করতে পারে না। বাট ডিউ টু হচ্ছে ল্যাক অফ অপরচুনিটি তারা কিন্তু এই জায়গায় আসে এবং দেখে তারা কিন্তু এখান থেকে কিন্তু ডিসঅ্যাপয়েন্টমেন্ট বা হতাশ হয়ে ফিরে যায়। তো এটা একটা বড় সমস্যা। আর আরেকটা বিষয় হচ্ছে সবাই আসলে প্রপার অপরচুনিটি কিন্তু পায় না। সবার প্রপার হচ্ছে গ্রাম থেকে যারা আসে তাদের কিন্তু ফিন্যান্সিয়াল যে স্ট্যাবিলিটির কথা বলি, সেটি কিন্তু পর্যাপ্ত থাকে না। তো এখানে সে যদি প্রপার টিউটর না পায়, প্রপার হচ্ছে গাইডেন্স হচ্ছে সে না পায়, তাহলে দেখা যায় যে সে অনেকাংশেই হচ্ছে পিছিয়ে থাকে। তো এগুলো আসলে একটা ওয়ান টাইপস অফ হচ্ছে ইনইকুয়ালিটি বলা যাবে। তো এই বিষয়গুলার জন্য আসলে বলছে যে এন্ট্রান্স এক্সাম যে সিস্টেম আছে এটাকে কোনোভাবে কি রিফর্ম করার সুযোগ আছে কিনা? তো আমি আসলে ডিটেইলসে পড়ছি না। জাস্ট বিকজ হচ্ছে আমার আসলে এগুলো আপনাদেরকে ডিটেইলসে পড়ার প্রয়োজন নেই। এরপর দেখেন যে গুড গভর্নেন্স। গুড গভর্নেন্স তো মানে কি? গুড গভর্নেন্স হচ্ছে যেখানে সবকিছু ফেয়ার হয়। কোনো হচ্ছে করাপশন নেই এবং জনগণ হচ্ছে একটা জবাবদিহিতা থাকে। তো এটাকে সুশাসন বলা হয়ে থাকে। তো সুশাসনের যে বিষয়টা এটাকে কিন্তু আপনার ১৯৮৯ সালে এই সুশাসন শব্দটা আ ইউনাইটেড হচ্ছে আপনার সম্ভবত হচ্ছে আ বিশ্বব্যাংক হচ্ছে এই শব্দটা হচ্ছে ১ম তাদের একটা নথিতে ব্যবহার করে থাকে এবং 1992 তে তারা এই আ গুড গভর্নেন্স বা হচ্ছে সুশাসনের হচ্ছে সংজ্ঞায়ন করে থাকে। তো দেখেন যে নট জাস্ট অ্যান ইনসেনটিভস এটা শুধুমাত্র একটা বেনিফিশিয়াল ব্যাপার না। এই গুড গভর্নেন্স যদি আপনার দেশে থাকে তাহলে দেখা যায় যে এটা কিন্তু আমাদের যে এনভায়রনমেন্ট রয়েছে, যে বৈদেশিক যে বিনিয়োগের যে ব্যাপারটা সেখানের জন্য একটা ভালো আবহাওয়া তৈরি করে। তো এই বিষয়টা এখানে বলা হচ্ছে। যে এটা শুধুমাত্র একটা প্রণোদনা না, এটা আমাদেরকে কিন্তু আপনার যারা বিনিয়োগ করবে, বিনিয়োগ করলে আমাদের ইকোনমি কিন্তু শক্তিশালী হবে। তো এখানে কিছু পয়েন্ট আপনাদেরকে একটা বিষয় দেখাই। এখানে আমি সামান্য একটু হচ্ছে পড়েছি। সেটা হচ্ছে যে, "দ্য কোয়ালিটি অফ এ কান্ট্রি ইনস্টিটিউশন ম্যাটার্স টু ইনভেস্টর।" তো এই যে কান্ট্রিজের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে ইস অ্যাকচুয়ালি ম্যাটার্স টু দ্য ইনভেস্টর বিসাইডস লেবার কস্ট অ্যান্ড ট্যাক্স ইনসেনটিভস। এই যে লেবার কস্ট আমরা যেহেতু ওভারলি পপুলেটেড, আমরা কিন্তু হচ্ছে যে আমাদের যারা লেবার রয়েছে তারা কিন্তু অনেক কম পারিশ্রমিকে অনেক কিছু করতে বাধ্য হয়। তারপরে দেখেন যে ট্যাক্স ইনসেনটিভস। তো এখানে আসলে সরকারের এখন অনেকগুলা নতুন পলিসি আসবে। এখন অনেক কিছু ডিজিটাইজড হবে। তো ট্যাক্সের যে ব্যাপারটা এটা আসলে আ এখন গুরুত্ব পাবে। কারণ আগের মতো আপনি চাইলে হচ্ছে যখন সবকিছু ডিজিটাল হয়ে যাবে, ক্যাশলেস সিস্টেম হয়ে যাবে, তখন আপনি গভর্নমেন্টকে আসলে ফাঁকি দেওয়ার খুব একটা চান্স হচ্ছে আপনার থাকবে না। তো এই যে ব্যাপারগুলো এগুলো হচ্ছে প্রত্যেকটা ইনভেস্টরের কাছে হচ্ছে খুবই ম্যাটার করে এবং ইন অ্যাডিশন টু হচ্ছে আপনার এই যে হচ্ছে আপনার যে কান্ট্রির যে মানুষের সাথে হচ্ছে ওভারঅল যে স্ট্যাবিলিটি এটাও খুবই ইম্পোর্টেন্ট। তো একটা স্টেবল কান্ট্রিতে অবশ্যই হচ্ছে আপনার ইনভেস্টররা আসবে। এরপর একটা গুরুত্বপূর্ণ কলাম আছে এখানে যে কনসিডারিং আর্টিকেল 70 ইন আওয়ার কনস্টিটিউশন। তো প্রথমত আপনি একটু বলেন যে আমরা আসলে আমাদের যে কনস্টিটিউশন রয়েছে এটি কত সালে হচ্ছে অ্যাডপ্ট করেছিলাম? এবং হচ্ছে কনস্টিটিউশনের ৭০ নং অনুচ্ছেদে আসলে কি রয়েছে? তো এখানে ২ টা বিষয় বলা হয়েছে যে ৭০ নং অনুচ্ছেদে বলা হচ্ছে যে আপনার আ কোনো সংসদ সদস্য যদি হচ্ছে তার দলের বিপক্ষে ভোট দেয়, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে তার যে প্রার্থিতা রয়েছে it will actually এটা বাতিল হয়ে যাবে।
তো এখন বিষয় হচ্ছে এজন্য কিন্তু আপনি সংসদের সদস্য হওয়ার পরে আপনি কিন্তু দলের বিপক্ষে বাদ দিতে পারবেন না। কিন্তু আমাদের সংবিধানের আবার হচ্ছে ৭ নং অনুচ্ছেদে একটা বিষয় হচ্ছে গুরুত্ব দেওয়া হয়েছে। সেটা হচ্ছে যে ৭ নং অনুচ্ছেদে যেটা বলা হয়েছে যে, "Constitution confers all power to the people of this country" তার মানে হচ্ছে এই যে সকল কিছু, সকল পাওয়ার, এই যে দেশের সকল পাওয়ার কিন্তু হচ্ছে জনগণের হচ্ছে কাছে থাকে। তো জনগণ যখন হচ্ছে কাউকে নির্বাচন করবে, তখন সেই হচ্ছে ওই প্রার্থী কিন্তু সংসদে আসেন। তো এখন এমপি মানে হচ্ছে জনগণের উইলকে তিনি রিপ্রেজেন্ট করেন। কিন্তু এখন এমপির যে রয়েছে, তিনি যদি হচ্ছে তার যে দলের এগেইনস্ট এ যদি ভোট না দেওয়া হয়, তখন দেখা যায় যে এটা একটি কনফ্লিক্টিং উইথ দ্যা বেস্ট ইন্টারেস্ট অফ দ্যা পিপল অফ দ্যা ওন কনস্টিটিউয়েন্সি ইন পার্লামেন্ট। তো এই বিষয়টা এখানে বলা হচ্ছে। তো এই বিষয়টার জন্য হচ্ছে আপনার আর্টিকেল ৭০ টাকে হচ্ছে আমাদের পূর্ণ বিবেচনা রাখা উচিত। এই বিষয়টা এখানে এসেছে। আপনি একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিন যে আমাদের যে আর্টিকেল 11 এখানে আসলে কি বলা হয়েছে? এই বিষয়টা একটু কমেন্ট সেকশনে হচ্ছে বলবেন। এরপর দেখেন যে সম্প্রতি যে নিউ জার্সি স্টেডিয়ামে যে বিশ্বকাপ ফাইনাল অনুষ্ঠিত হয়েছে সেখানে কিন্তু স্পেন হচ্ছে জয়লাভ করেছে। ১-০ গোলে তারা হচ্ছে জিতেছে। তো এখন দেখেন যে তাদের প্রতিপক্ষ ছিল আর্জেন্টিনা। তো আপনার হচ্ছে গোল্ডেন বল পেয়েছে রদ্রি। তারপরে সবচেয়ে তরুণ খেলোয়াড় হচ্ছে পাউ কুভার্সি। তারপরে আপনার গোল্ডেন গ্লোভ পেয়েছে আপনার উনায়া সিমন। তারপরে হচ্ছে আপনার আম গোল্ডেন বুট পেয়েছে হচ্ছে আপনার এমবাপ্পে। তো এখন দেখেন যে এই যে বিশ্বকাপ যারা জিতেছে, তারা কত কোটি টাকা পেয়েছে, তাদের যে প্রাইজ মানি কত কোটি টাকা একটু কমেন্ট সেকশনে হচ্ছে জানিয়ে দিন। তো এই ছিল আমাদের আজকের সংক্ষিপ্ত পর্যালোচনা। তো আরো ভালোভাবে হচ্ছে বিষয়গুলো নিয়ে কথা বলা যায়। তো আমরা আস্তে, আস্তে আবার দেখব যে মাঝে, মাঝে হচ্ছে ভিডিও বানানো যায় কিনা।